মহান স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, স্মৃতির মিনারে মানুষের ঢল, বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান। দেড় যুগ পর প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সালাম গ্রহণ রাষ্ট্রপতির, অংশ নেন প্রধানমন্ত্রীও, উপভোগ করলেন মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট ও প্রতিরক্ষা সক্ষমতা। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারে আস্থা মানুষের, তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নেতাদের। পদ্মা পাড়ে স্বজনহারাদের আর্তনাদ, বাসডুবির ঘটনায় ২৬ মরদেহ উদ্ধার, ২৫ জনের লাশ হস্তান্তর, নিখোঁজদের সন্ধানে দৌলতদিয়ায় দ্বিতীয় দিনের অভিযান। ইসরায়েলে দফায় দফায় হামলা, ইরানের মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি, তেহরানে পাল্টা আঘাত, পরাজয় মেনে ইরানকে চুক্তি করার আহ্বান যুক্তরাষ্ট্রের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে কুচকাওয়াজ। সকালে কুচকাওয়াজের শুরুতে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিবার নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরাও উপভোগ করেন কুচকাওয়াজ। শুরুতে ঘোড়ায় চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের মহান স্বাধীনতা ও বিজয় দিবসের অধিনায়ক এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল SM আসাদুল হক। উপ অধিনায়কের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। প্রথমে মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। একইভাবে প্যারেড গ্রাউন্ডে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধান। পরে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট ও প্রতিরক্ষা সক্ষমতা উপভোগ করেন তারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে মনোজ্ঞ কুচকাওয়াজ। যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সরাসরি যাব সেখানে। দীর্ঘ ২ ঘন্টা চলে কুচকাওয়াজ। ঠিক দুপুর ১২টার সময় সেই কুচকাওয়াজ শেষ হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তারা এখন এই প্যারেড স্কোয়ার ত্যাগ করার জন্য এগিয়ে আসছেন সামনের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর যে গাড়ি সেটি আসলে প্রস্তুত এবং রাষ্ট্রপতিও কিন্তু এখন তিন বাহিনীর প্রধানদেরকে সঙ্গে নিয়ে তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং সামনের দিকে এগিয়ে আসছেন। রাষ্ট্রপতির গাড়ি প্রস্তুত এবং তার নিরাপত্তায় যারা নিয়োজিত রয়েছেন তারা তাদের যেই ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে তিনি সেই সমস্ত আনুষ্ঠানিকতা এখন সেরে নিচ্ছেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, কথা বলছেন এবং তিনি তার গাড়ির দিকে এগিয়ে আসছেন। সকাল 10টার দিকে শুরু হয় এই কুচকাওয়াজ, চলে দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টায়। এই 2 ঘন্টায় বাংলাদেশের সম্মিলিত সামরিক বাহিনী তাদের বিভিন্ন ইউনিটের নানা রকম কসরত এখানে উপস্থাপন করেন নান্দনিক ডিসপ্লের মাধ্যমে। একদিকে যেমন তাদের শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা যে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেন সেটিকে যেমন উপস্থাপন করেন, দেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে সেনাবাহিনী যেভাবে সবার আগে, সামরিক বাহিনী যেভাবে সবার আগে এগিয়ে আসে এবং সামনে দেশকে এগিয়ে নিতে তারা যে ভূমিকা পালন করেন সেই বিষয়গুলোকে তারা দৃঢ়তার সঙ্গে সামনে তুলে নিয়ে আসেন। একই সঙ্গে আকাশপথে বাংলাদেশ নৌবাহিনীর যেই সক্ষমতা রয়েছে সেই ধরনের MiG-29 থেকে অত্যাধুনিক সব যুদ্ধ বিমানের মহড়া আসলে আকাশপথে তারা পরিবেশন করেন। আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে আসছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে বিদায় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদায় জানিয়ে গাড়ির দিকে এগিয়ে আসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি আসলে রাষ্ট্রপতিকে বিদায় দিবেন। সেই দৃশ্যটি দর্শক আপনাদেরকে দেখাতে চাই। তারেক রহমান তিনি এগিয়ে আসছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম এবং তার সঙ্গে রয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী এসে তিনি দাঁড়িয়েছেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এগিয়ে আসছেন। একদিক থেকে সেনাবাহিনীর সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন এবং কুশল বিনিময় করে তিনি এগিয়ে আসছেন সামনের দিকে। আর তিনি এখনই তারা
গাড়িতে উঠবেন এবং তাকে বিদায় জানাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন, হ্যান্ডশেক করছেন। তাদের সেই আনুষ্ঠানিকতার পরেই হয়তো রাষ্ট্রপতি এখান থেকে প্রস্থান করবেন, প্রধানমন্ত্রী প্রস্থান করবেন। দীর্ঘ 18 বছর পর এই প্যারেড গ্রাউন্ডে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো, যেখানে বাংলাদেশ সম্মিলিত সামরিক বাহিনী তাদের বাংলাদেশের সামরিক সক্ষমতার এখানে যেমন প্রদর্শন হয়েছে, ঠিক একইভাবে নিয়মবার্তিতা এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় তাদের যে ডেডিকেটেডভাবে তারা যে কাজগুলো করে থাকেন তারই দৃঢ় প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে জাতীয় প্যারেড স্কোয়ার থেকে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সর্বশেষ। নাজমুস সালেহিম। 56তম স্বাধীনতা দিবস উদযাপন করছে জাতি। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ইমরুল আহসানের প্রতিবেদন। ভোরের রক্তিম সূর্য মনে করিয়ে দেয় বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অন্যতম অধ্যায়ের কথা। যেদিন জীবনের সব মায়া ছেড়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নামে সর্বস্তরের মানুষ বিশ্বের দরবারে বাঙালি পরিচিতি পায় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর এই দিনে সূচনা হয় স্বাধীনতা ছিনিয়ে আনার মুক্তিযুদ্ধের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় সালাম জানায় ৩ বাহিনীর চৌকুশ দল। রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দলীয় নেতাদের নিয়েও ফুল দেন তারেক রহমান। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন বিশেষ দোয়া। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। এরপর একে একে প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ। বাংলাদেশের মুক্তি সংগ্রামের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। লাখো শহীদের রক্তের দামে কেনা স্বাধীনতা, যার শুরুটা হয়েছিল ২৬শে মার্চ। তাই এই দিনটি দেশের মানুষের অস্তিত্ব, আবেগ, অহংকার আর অনুভূতিতে মিশে আছে। ৫৫ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি পেছনে ফেলে স্বাধীনতা দিবসে সবার প্রত্যাশা, সব সংকট দূরে ঠেলে গড়ে উঠবে প্রত্যাশিত বাংলাদেশ। ইমরুল আহসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে ৭১-এর বীর সন্তানদের। এই মুহূর্তে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী সাতিলা শারমিন এবং মনির হোসেন। সরাসরি যাব তার কাছে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনের সবশেষ খবর জানাতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মনির হোসেন এবং আমার সঙ্গে আছেন সহকর্মী সাতিলা শারমিন। আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম যে ভোরের আলো ফোটার পর থেকে এখানকার যে আনুষ্ঠানিকতা, ভাব গাম্ভীর্য এবং যথাযথ মর্যাদায় জাতীয় দিবস এবং মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। শুরুতেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেছেন। তারা তাদের যে
রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রের জনগণের পক্ষ থেকে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আমরা দেখেছি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তারা সেই বীর সন্তানদের স্মরণ করেছেন এবং এখানকার যেই উপস্থিত ছিলেন যেই রাষ্ট্রীয় যে বিভিন্ন মুক্তিযোদ্ধারা তাদের সঙ্গেও কথা বলেছেন। তারপর থেকে আসলে সাধারণ মানুষ আসছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। সাথীলা, আমরা কিন্তু দেখছি যদিও এখন প্রচণ্ড গরম পড়ছে এবং উপস্থিতিও কিছুটা কমেছে বলে আমার মনে হচ্ছে, আপনি কি মনে করেন? না, আসলে যেটি হয়েছে সেটি হচ্ছে যে সকাল থেকেই যেহেতু ভিড়টি ছিল, আর আপনি জানেন যে এখন কিন্তু ঈদের যে ছুটিটা, সেই ছুটিটা যদিও শেষ হয়েছে, কিন্তু আরও 2 দিনের একটা ছুটি, অর্থাৎ 26শে মার্চ তো একটা সরকারি ছুটি, আবার হচ্ছে শুক্র শনিবার ছুটি। তো সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে এখনও কিন্তু ঈদের যে আমেজটা, ওই আমেজটা কিন্তু এখনো রয়ে সেই গেছে। আমেজ কিন্তু আজকে জাতীয় স্মৃতিসৌধেও পড়ছে এবং যারা আসছেন একদম নতুন পোশাক পরে, কেউ কেউ লাল সবুজ পোশাক পরে আসছেন এবং বিশেষ করে পরিবার নিয়ে অনেকে আসছেন আমরা দেখেছি। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, আপনি নিশ্চয়ই জানেন যে তারা বলছে যে তাদের যেই পরবর্তী প্রজন্ম আছে তাদের মাঝে এই যে চেতনা, এই যে স্বাধীনতা এবং এই স্বাধীনতার গল্পগুলো তাদেরকে যেগুলো পাঠ্য বইয়ে পড়ানো হচ্ছে সেগুলো যাতে তাদের বাস্তবিক জীবনে প্রতিফলিত হয়, সেই ধারা যাতে রক্ষা করতে পারে, সেই মর্যাদা যাতে রক্ষা করতে পারে, সেজন্য আসলে পরিবারের ছোট সদস্যদের সবাইকে নিয়ে আসছেন। এবং যেটি জানিয়ে দিতে চাই যে আসলে যে দর্শকরা আমাদের সাথে একটু পরে যুক্ত হলেন, সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় একটি আনুষ্ঠানিকতা থাকে। সেই আনুষ্ঠানিকতা আমরা প্রথমে দেখেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, এবং বাংলাদেশের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, শুধু বাংলাদেশ না, আমাদের বাংলাদেশে যে বিদেশি দূতাবাসগুলো রয়েছেন, মিশনগুলো রয়েছে, তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন ঠিক ভোরবেলাতেই এবং তারা শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের এই বীর শহীদদের প্রতি। সারা দেশ জুড়েই কিন্তু এই আয়োজনটি চলছে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে আসলে স্বাধীনতা দিবসের যে ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং সেটি উদযাপন করা। আসলে 55 বছর বয়স হয়ে গেছে, তো সেই জায়গা থেকে 55 বছর পরে এসে আসলে অনেকগুলো বিষয়ে এখনো মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাগুলো আসলে পূরণ হয়নি। আমরা এর আগেও যেটি বলছিলাম যে আন্তর্জাতিক স্বীকৃতির যে বিষয় এবং এই দাবি একদম আপামর বাঙালির, একদম শুরু থেকে যে 55 বছর হয়ে গেছে তাও যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সেটি কিন্তু হয়নি। যদিও সাম্প্রতিক যেই কয়েকটি উদ্যোগ কিংবা সরকারের যেই কূটনৈতিক তৎপরতা সেটি আমরা দেখতে পেয়েছি এবং যেহেতু গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের কাছেও মানুষের প্রত্যাশা আছে, ব্যাপক প্রত্যাশা। তারাও প্রত্যাশা করছেন যে তাদের যেই দাবি দেওয়া চাওয়া কিংবা এই যে 55 বছর আগে যারা জীবন দিয়েছেন যে স্বাধীনতার জন্য, যাতে ফিরে আসে সেই স্বাধীনতার মর্যাদা। 24-এর যারা গণঅভ্যুত্থানে যারা আসলে জীবন দিয়েছেন কিংবা যারা সেই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, শহীদ পরিবারগুলো, তারাও বলছেন যে আসলে স্বাধীনতার যে সুফল, সেই সুফলটা কিন্তু এখনও সাধারণ মানুষ পাননি কিংবা দেশ পায়নি। এ কারণেই কিন্তু 24 হতে হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে একটি দেশের কাছে, রাষ্ট্রের কাছে প্রত্যাশাটা তো অনেক বেশি থাকে। সাথীলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিতে হচ্ছে সময় যেহেতু স্বল্প। তো আমরা এই যে জাতীয় স্মৃতিসৌধ থেকে আসলে জানাচ্ছিলাম যে এখানকার যে পরিস্থিতি এবং যে সাধারণ মানুষ, বলতে গেলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পর এখন ব্যক্তিগত পর্যায়ে আমরা বেশি দেখছি শ্রদ্ধা নিবেদন করছেন। এই শ্রদ্ধা নিবেদন চলবে আজ সারাদিন। তো এই ছিল আমার কাছে এবং আমার সহকর্মী সাথীলা শারমিনের কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সব শেষ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মনির হোসেন এবং সাথীলা শারমিন যোগ দিয়েছিলেন। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করায় সরকারের প্রতি জনগণের আস্থাশীল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রধানমন্ত্রীর নতুন চিন্তাধারার ফসল। তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার স্মৃতির মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নতুন একটি বাংলাদেশ গড়ার
শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। সাভার থেকে ফিরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। ঘোষণা দিয়ে সমগ্র এ সময় বর্তমান সরকারের প্রতি মানুষ আস্থাশীল বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল। বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। আমরা সবাই জানি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মকুব। এ সময় নেতারা জানান, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সব সময় এগিয়ে এসেছে বিএনপি। জনগণের যে প্রত্যাশা নিয়ে জনগণ আজকে বিএনপিকে ভোট দিয়েছে, সেই প্রত্যাশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই পূরণ করা শুরু করেছেন এবং পূরণ করবেন। আমরা 1 মাসের ভিতরে আমাদের সেই ইশতেহারের বাস্তবায়নের কার্যক্রম ইতিমধ্যে আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই তরুণ প্রজন্মকে রক্ত দিতে হয়েছে। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ। স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের। স্মৃতিস্তম্ভে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও অহিংস বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। এ সময় ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ বিশ্ব দরবারে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা বিরোধী দলীয় নেতাদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, দেশের সম্পদের প্রায় 1/4 এক ভাগ ধনীর হাতে। প্রতিনিয়ত যুদ্ধ, মূল্যস্ফীতির সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে দূরদর্শী কৌশল অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞের। হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সংস্কারের কাজ শুরু করেছে সরকার। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বন্দী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন, তাদের ফেরত আনতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। বন্দি বিনিময় চুক্তির আওতায় গ্রেফতার হওয়া ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, দিল্লিতে চিঠি পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সংস্কারের কাজ শুরু করেছে সরকার। পুলিশ সংস্কারের জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ নিতে চাই, আরও বেশি মান উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে
ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, যাতে আমরা পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পারি। সেই জন্য আমরা সহায়তা চাচ্ছি। সেটাকে অনেক সময় বলা হয় যে অ্যাডভাইজারি সাপোর্ট আছে, টেকনিক্যাল সাপোর্ট আছে, ট্রেনিং আছে, ক্যাপাসিটি বিল্ডিং আছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা যেখানেই উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে সহায়তা পাবো, তাদের কাছ থেকে সেই সহায়তা চাচ্ছি। 1971 সালের 25শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনে বাহিনীর রক্তদান স্বাধীনতা সংগ্রামের প্রথম ভিত্তি বলে মন্তব্য করেন তিনি। সবচাইতে জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হস্তান্তর করা হয়েছে 25 জনের লাশ। স্বজন হারানোর আহাজারিতে ভারী ফেরিঘাট এলাকা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে আলাদা দুটি তদন্ত কমিটি। আশিকুর রহমানকে সঙ্গে নিয়ে রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। ঈদের আনন্দ শেষে যে যাত্রা ছিল কর্মস্থলে ফেরার, সেই পথেই থেমে গেল বহু মানুষের জীবনের গল্প। পদ্মা পাড়ে ভেসে উঠল অগণিত ভঙ্গ স্বপ্ন, অপূর্ণ প্রতিশ্রুতি আর না বলা বহু কথা। উদ্ধারকারী জাহাজ হামজার টানা 6 ঘন্টার চেষ্টার পর বুধবার রাত 11টার দিকে অবশেষে ভেসে ওঠে ডুবে যাওয়া বাসটি। এরপর একটি একটি করে বের করা হয় নারী, শিশুসহ 18 জনের মরদেহ, যার সংখ্যা আরও বাড়বে বলে জানায় উদ্ধারকারী সংস্থাগুলো। দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ওঠে এক শোকের বিস্তীর্ণ প্রান্তর। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। রাতে ঘটনাস্থলে ছুটে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, সঙ্গে ছিলেন সচিব সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। হামজা উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজটি আমাদের খুব দ্রুত সময় 5:40-40-এর মধ্যে এখানে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আপনারাও তারপর থেকে আছেন, আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি এবং এর মধ্যে একটি ঝড় এখানে আপনারা দেখেছেন সবাই। অনেকেই এখানে উদ্ধার কাজও অনেক সময় ব্যাহত হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা হয়েছে পৃথক দুটি তদন্ত কমিটি। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা 3 কার্যদিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি, তারাও আমাদেরকে 3 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন। এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যাব তার কাছে। ইউসুফ, স্বজনদের কান্না আর আহাজারি আর শোকের ছায়াটা রাজবাড়িটা একদম 3 নম্বর ঘাট এলাকা ছড়িয়ে পড়েছে। আসলে স্বজনরা কখনো কখনো ছুটাছুটি করছে, কখনো হসপিটালে, কখনো camp has been attacked. ঢাকাতে তো এই আগুন আমরা দেখছি যে সকাল থেকে এই পর্যন্ত আজকে গতকাল 23 জুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন আজকে সকাল থেকে এ পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেক্ষেত্রে স্বজনরা কিন্তু সেই তাদেরকে শক্ত বা তাদেরকে শনাক্ত করা হয়েছে। এই পর্যন্ত যে 26 জনের মরদেহটা উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 8 জন শিশু রয়েছে, 7 জন পুরুষ রয়েছে এবং 11 জন নারী রয়েছে। এদেরকে কিন্তু শনাক্ত করে স্বজনদের কাছে 24 জনের লাশ হস্তান্তর করা হয়েছে এবং এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত 25,000 টাকা নিহতের জন্য এবং যারা আহত রয়েছেন তাদের জন্য 15,000 টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু এইখানে আমরা দেখছি যে মানুষদের যে উৎসুক জনতা তা কিন্তু কাজ করছে। সব মিলিয়ে বলা চলে পাটুরিয়া দৌলতদিয়া নরটের এই যে পরিবহনের যে বিষয়টা, সৌহার্দ্য পরিবহন, সেটা কিন্তু তার কিন্তু আইন আওতায় বলার সবাই দাবি করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজবাড়ী থেকে ইউসুফ আলী। সময় সংবাদে আরও থাকছে। আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভিয়েতনাম। হামজার খেলা নিয়ে ধোঁয়াশা, প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয়। এবার বাণিজ্যের সংবাদ।
56তম স্বাধীনতা দিবস উদযাপনে দেশ, কিন্তু কতটা নিশ্চিত হলো প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা? এখনও আয় বৈষম্যের গোলক ধাঁধায় দেশের মোট সম্পদের প্রায় 1/4 বন্দী হয়ে আছে শীর্ষ 1% ধনীর হাতে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে দিচ্ছেন নতুন কৌশল অবলম্বনের পরামর্শ। জিন্নাত আরা জশোয়া রিপোর্ট। আমরা একটু অপেক্ষা করছি প্রতিবেদনটি দেখার জন্য। কোনো বাড়ি বিডা বাড়ি কিছু নাই। আমি সান্ত্বনা নিয়ে আছি যে আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশের আজ 56তম স্বাধীনতা দিবস। যে ভূখণ্ডে জন্ম, বেড়ে ওঠা, গর্ব করে বলা আমার দেশ বাংলাদেশ, সেই 54,000 বর্গমাইলে এক টুকরো স্থায়ী আশ্রয় নেই। স্বাধীনতার স্বাদ বুঝি এমনও হয় শহরে অট্টালিকার ভিড়ে রোজ মিলিয়ে যায় ছোট ছোট সব। ডিসেম্বরে প্রকাশিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026-এর তথ্য, দেশের মোট সম্পদের প্রায় 1/4 রয়েছে সবচেয়ে ধনী 1% মানুষের হাতে। তো ঘর ভাড়া দিব না খামু। এই দেশের মানুষের গরিবের কোনো ভাগ্য ফিরে না। বিশ্বব্যাংকের তথ্য 2023 থেকে 2024 সালের মধ্যে 20 লাখ কর্মসংস্থান কমেছে। বেকারত্ব দিন দিন বাড়তেছে, এটা কমতেছে না। সরকারে না দিতে পারলে ভালো কাজ দেখ, আমরা কাজ করে খামু। স্বাধীনতার পর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল যে কৃষকের শ্রমে ঘামে, সে কৃষকও পাচ্ছেন না শ্রমের যথাযথ মূল্য। কোন সময় দেখা যাচ্ছে যে ফসলে কইরে হাতে এই খরচ ওঠে না আর কি। এমন বাস্তবতায় রং চড়ানো গল্প ঘোষণা নয়। স্বাধীন বাংলাদেশকে সত্যিকার অর্থে উন্নত করতে দায়িত্ব নিয়েই বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ, কৃষি ঋণ মওকুফ, কৃষক কার্ড তৈরির পাশাপাশি শিল্পমুখী অর্থনীতিতে কাঁচামালের যোগান দেয়া, কৃষিকে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সংঘাতের নেতিবাচক প্রভাব সহনীয় করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের কিন্তু অর্থনীতি কিন্তু সার্বিকভাবে যদি বলা যায় খুব সুস্থ অবস্থায় নেই। মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং বিশ্ব বাজারের যে পরিস্থিতি, সেই কারণে এই সমস্যাগুলো কিন্তু আরো বেশি গভীরতর হয়েছে। সামাজিক সুরক্ষা খাতে শুধু বরাদ্দ বাড়ানো নয়, সুষম বন্টনের তাগিদও অর্থনীতিবিদের। নতুন সরকার, নতুন বাস্তবতা, বহু পরিকল্পনার স্বপ্ন, এসব কিছুর ভিড়ে সাধারণ মানুষের চাওয়া উন্নয়ন এবং সমস্ত পরিকল্পনা হোক অন্তর্ভুক্তিমূলক। উন্নয়নের মহাকাব্যে হারিয়ে না যাক আয় বৈষম্যের গল্প। সবার আগে নিশ্চিত হোক প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা। জিন্নাত আরা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুনে 2টি বগি পুড়ে গেছে। সকালে ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তে ছড়িয়ে পড়ে আরেকটি বগিতে। এ সময় বন্ধ হয়ে যায় রেল চলাচল। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের 16টি বগিতে 600-র বেশি যাত্রী ছিলেন। দেশের বাইরের খবর, ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান বলছে, রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধ করতে হবে। সংলাপের কথা বললেও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল জবাবে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে পাল্টা আক্রমণ চালাচ্ছে IRGC। বছরের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। হ্যানয়ের হ্যাংডে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। 4 মাসের বেশি সময় পর মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক জামাল ভুঁইয়াদের। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মহান স্বাধীনতা দিবসে 71-এর বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্মৃতির মিনারে মানুষের ঢল। বৈষম্যহীন দেশ করার আহ্বান। দেড় যুগ পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মনোমুগ্ধকর 5+ ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন উপভোগ করলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইমদাদুল হক, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।